হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই দাদাভাই কী বলছে চলো শোনা যাক। নাকি আমরা বড় বিপদে মুখে পড়তে চলেছি ভারতবাসীর মধ্যে, কিন্তু এর মধ্যে কী কী করছে সেটা কী বলছে দাদাভাই, চলো দাদাভাইয়ের মুখ থেকে শোনা যায়। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন প্লিজ, আর ভিডিওটা আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন বদলে গেছে। এখন পৃথিবীর ১ নম্বরে আমরা, কিন্তু সত্যি কি জনসংখ্যা বৃদ্ধি ভালো? বেশি জনসংখ্যার দেশে তো অনেক অসুবিধা তৈরি হয়, সেগুলো মাথায় রাখতে হবে। কেন্দ্রীয় সরকারের নীতি অনুযায়ী প্রতি ১০ বছর অন্তর ভারতের জনগণনা হয়, আর শেষ জনগণনা যেমনটা বলছিলাম ২০১১ সালে হয়েছিল, মানে ২০১৯ সালে হবার কথা ছিল, কিন্তু মাঝখানে কোভিড এসে সব গুলিয়ে দিয়েছে। তাই ২০১৯ জনগণনা হচ্ছে ২০২৬ থেকে। ১০ বছরের জায়গায় প্রায় ১৫ বছর বাদে, যদিও অনেকের মতে করোনা একটা অজুহাত, ওসব কিছুই না। আসলে নাগরিকত্ব আইন শুরু হওয়ার জন্য কেন্দ্রীয় সরকার ইচ্ছে করেই জনগণনা করেনি। এটা তো সবার মনে আছে যে নাগরিকত্ব আইন শুরু হওয়ার সময় কতটা বিতর্ক হয়েছিল। সেই পরিস্থিতিতে ইচ্ছে করেই কি জনগণনা এড়িয়ে গিয়েছিল সরকার? এটাও বড় প্রশ্ন। যাই হোক, এবারে জনগণনাও কিন্তু নতুন একটা চমক দিয়ে শুরু হচ্ছে। এই প্রথম জাতিভিত্তিক জনগণনা হবে। ব্যাস, শোনার পর অনেকেই রেগে করে উঠেছে। বিরোধীরা তো সরব, তাদের মতে এটা খুবই খারাপ একটা কাজ হতে চলেছে। মানুষকে জাতির ভিত্তিতে ভাগ করে জনগণনা কেন হবে? এবার আপনাদের বলবো, সত্যি কি জাতভিত্তিক জনগণনা খারাপ? এতে মানুষের মধ্যে বিরোধ বাড়বে নাকি উল্টোটা সত্যি? মানে জাতভিত্তিক জনগণনা আমাদের মধ্যে কিছু বুঝতে সাহায্য করবে। এতে করে অনেক দিনের অনেক ভুল ধারণা ভেঙে যাবে। কার কথা ঠিক সেটাই দেখবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আয়ান বসুর এই ভিডিওতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনাল বোস। চলুন আগে আমরা জনগণনা নিয়ে কয়েকটা ইনফরমেশন জেনে নিই। শেষ যেবার জনগণনা হয়েছিল তাতে মনে করা হয়েছিল ২০২৫ সালের মধ্যে ভারত চীনকে টপকে যাবে। পৃথিবীর সর্বাধিক জনবহুল রাষ্ট্র হবে ভারত, আর ২০৫০ সাল নাগাদ ভারতের জনসংখ্যা ১৬০ কোটি ছাড়িয়ে যাবে। যদিও ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ১.৪১%, যা পৃথিবীর ৯৩তম জনসংখ্যা বৃদ্ধির দেশ, মানে খুব একটা জনসংখ্যা কিন্তু বাড়ছে না। ভারতের জনগণনার ইতিহাস বেশ প্রাচীন। সেই কৌটিল্যের অর্থশাস্ত্রে জনগণনার পদ্ধতি উল্লেখ রয়েছে। জনগণনা এর পরে হয়েছে বলে ভারতের প্রাচীন স্মৃতিশাস্ত্র, বৌদ্ধ ধর্মের বই সেখান থেকে জানা যায়। তবে আধুনিক জনগণনা শুরু হয়েছিল ব্রিটিশ যুগে। ব্রিটিশ আমলে ১৮৭২ সালে প্রথম এই আধুনিক জনগণনা হয়েছিল। করিয়েছিলেন কে? সেই সময়ের বড়লাট লর্ড নিউ। এরপর ১৮৮১ সাল থেকে প্রতি ১০ বছর পর নিয়মিতভাবে জনগণনা করা হতো। স্বাধীনতার পর ১৯৫১ সালে প্রথম জনগণনা করা হয়, এবং সেই থেকে প্রতি ১০ বছর পর জনগণনা করা হচ্ছে। এটাই হচ্ছে ভারতের সবথেকে বড় প্রশাসনিক এবং পরিসংখ্যান প্রজেক্ট। ব্রিটিশরা ভারতে জনগণনা করতে গিয়ে অনেক ভুল করেছিল। প্রথমত ওরা কাকে বর্ণ বলে সেটা ঠিক করে বোঝেনি। এই জন্য বর্ণ বিভাগের বিষয়টা সঠিকভাবে করে উঠতে পারেনি। এবারের জনগণনার একটা বড় দিক হলো এই প্রথম জনগণনায় বর্ণগত জনগণনা করা হচ্ছে। ব্যাস, এইটা যেই ঘোষণা হয়েছে অমনি শুরু হয়ে গিয়েছে বিতর্ক। প্রথমবার মানুষের নাম, লিঙ্গ, বয়স, পেশা, ধর্মের সঙ্গে সঙ্গে বর্ণ বিষয়টা জানতে চাওয়া হবে, এবং সরকারের যুক্তি এর ফলে নতুন করে ভারতের জাতি বিন্যাসটা পাওয়া যাবে। আর এসসি, এসটি, ওবিসি এই তিন সংরক্ষণে কে পড়ে এই বিষয়টাও নতুন করে মূল্যায়ন হবে। এটা সত্যি কথা যে মাঝে মাঝে এক একটা জাতি ওবিসি হওয়ার জন্য বায়না করে। এসটি মানে শিডিউল ট্রাইব, এসসি মানে শিডিউল কাস্টদের নিয়ে সমস্যা নেই, সমস্যা হচ্ছে ওবিসিদের নিয়ে, মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। কারণ এই কোটায় যে ঠিক কারা পড়ে সেটাই বোঝা বড় সমস্যা। কারণ মাঝে মধ্যে দেখবেন অনেকে ওবিসি হবার জন্য দাবি করছে বা ওবিসি হবার জন্য আন্দোলন করছে। এসব শুনতে পাবেন আপনারা। আর এই জনগণনা শেষ হবে ২০২৭ সালের ১ মার্চ। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, লাদাখ এবং জম্মু কাশ্মীরের মতো রাজ্যগুলিতে এই জনগণনার কাজ শুরু হবে ২০২৬ সালের অক্টোবর থেকে। প্রশ্নোত্তরের ভিত্তিতে জাত এবং জনগোষ্ঠী সম্পর্কিত বিভিন্ন তথ্য এবারের জনগণনা পর্বে কালেক্ট করা হবে। তবে এতদিন কিন্তু কেবলমাত্র হিন্দুদের মধ্যে জাতিগত ভেদ দেখে ওবিসি বিচার করা হতো। এবার থেকে মুসলমানদের মধ্যেও কারা পিছিয়ে আছে তাদের ওবিসি করা হবে, মানে যারা সত্যি জাতিগতভাবে পিছিয়ে তারাই পাবে সরকারি সুযোগ সুবিধা। এটা ঘোষণার সঙ্গে সঙ্গে অনেকেই চলেছেন। তাদের কি দাবি? মুসলমানদের মধ্যে কেন পিছিয়ে থাকার সুযোগ দেওয়া হবে? এর ফলে মুসলমান কমিউনিটিকে ভাঙার চেষ্টা করা হচ্ছে। যদি মুসলমানদের মধ্যে সত্যি পিছিয়ে থাকা মানুষদের সুযোগ সুবিধা দেওয়া হয়, তাতে আপত্তিটা কোথায়? যাদের অর্থ এবং অন্যান্য শক্তি রয়েছে তাদেরকে কেন শুধু শুধু দেশের সরকার সুযোগ সুবিধা দেবে? বরঞ্চ মুসলমানদের মধ্যে যারা প্রকৃত পিছিয়ে পড়া এবং অর্থনৈতিকভাবে দুর্বল, তাদের যদি বাড়তি শিক্ষা এবং অর্থনৈতিক সুযোগ সুবিধা দিয়ে সাহায্য করা যায়,
তাহলে সেই বিষয়টা তো অনেক বেশি কাজের হবে। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, এখানে রয়েছে ভোট ব্যাংকের রাজনীতি। অর্থাৎ যারা তোষণ নীতির মাধ্যমে ভোট করতে চায় তারা ভাবছে জাতিভিত্তিক জনগণনার ফলে যদি মুসলমান ভোট ব্যাংকে আঘাত আসে, মানে ওই জাতিভিত্তিক জনগণনা কেবল হিন্দুদের ক্ষেত্রে হবে, অন্যদের ক্ষেত্রে হলেই সকলেই চিৎকার করে উঠবে, এই নীতি আর কতদিন চলবে? তবে এবারের এই জাতিভিত্তিক জনগণনার ফলে মানুষের জাতিগত অবস্থানটা যেমন স্পষ্ট আমরা জানতে পারবো, সেই রকমই কারা কারা কোন কোন রাজ্যে কোন জাতিতে পড়ে সেই বিষয়টা স্পষ্ট হয়ে গেলে সংরক্ষণের যে বিধি রয়েছে তাকেও সংস্কার করা যাবে। এছাড়াও কি হবে, ভারতের জাতীয় জনগণনার ফলে বিভিন্ন আইন এবং সংরক্ষণের বিধির মধ্যে থাকা ফাঁকফোকরগুলোকেও নতুন করে মেরামত করা যাবে। এবারের জনগণনাতে 6টা নতুন প্রশ্ন করা হবে এমনটাই জানা যাচ্ছে। যেমন, বাড়িতে কি ইন্টারনেট সংযোগ আছে? একটি বাড়িতে কটি মোবাইল রয়েছে? সেগুলির মালিক কে? বাড়িতে পানীয় জলের উৎস কি? রান্নার জন্য বাড়িতে গ্যাস সংযোগ আছে? যদি থাকে তাহলে সেটা কোন ধরনের? একটি বাড়িতে কোন ধরনের যানবাহন রয়েছে সে বিষয়ে প্রশ্ন করা হতে পারে। এছাড়াও প্রশ্ন করা হতে পারে বাড়িতে কোন ধরনের শস্য ব্যবহার করা হয়। গত মাসে জনগণনার সঙ্গে জাতি গণনা করার কথা ঘোষণা করেছিল কেন্দ্র। প্রশ্নোত্তরের ভিত্তিতে জাত এবং জনগোষ্ঠী সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশন এবারের জনগণনা পর্বে সংগ্রহ করা হবে। 3টে বিষয়ের উপর জনগণনা হবে। 1, বাড়িতে ব্যক্তি সংখ্যা, তাদের আবাস সংখ্যা ও এক আবাসে কতজন বসবাস করেন সেটা। অর্থাৎ দেশের জনসংখ্যার পাশাপাশি কটা বাড়ি আছে তাও গণনার আওতায় আনা হবে। আর সেই সঙ্গে জাতিগত জনগণনাকেও ইনক্লুড করা হয়েছে। ভারতের জনগণনার সঙ্গে সারা বিশ্বের রাজনীতির একটা বিরাট পরিবর্তন অপেক্ষা করে রয়েছে। রাষ্ট্রপতির জনসংখ্যা বিষয়ক দপ্তর ইউএনএফপির রিসেন্ট রিপোর্টে বলা হয়েছে 2025 সালের শেষে ভারতের জনসংখ্যা 146 কোটিতে পৌঁছবে, চীনকে ছাপিয়ে গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি। এবং এই সঙ্গে ভারতের মহিলাদের প্রজনন ক্ষমতা হ্রাস এবং জনসংখ্যা বৃদ্ধির হার কমার কথাও বলা হয়েছে এই রিপোর্টে। রাষ্ট্রসংঘের ভাষায় দ্য রিয়েল ফার্টিলিটি ক্রাইসিস, যেহেতু ব্যাপক হারে নতুন জেনারেশন ফ্যামিলি প্ল্যানিং এ জোর দিচ্ছে, অনেক ক্ষেত্রে আবার একমাত্র সন্তানিয়াতেও অনিচ্ছা দেখা যাচ্ছে। রাষ্ট্রসংঘের রিপোর্ট বলছে ভারতের মহিলা প্রতি প্রজননের হার 2.1 থেকে 1.9 নেমে গিয়েছে। ভারতের এই জনসচেতনতা বৃদ্ধি একদিকে খুব ভালো একটা দিক, অন্যদিকে আবার সারা পৃথিবীর সামনে একটা নতুন প্রবলেম আসতে চলেছে। এতদিন ভারতের বিরুদ্ধে থাকা বিভিন্ন শক্তিগুলো ভারতকে রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্য পদ দিতে বাধা দিত। এবার বিশ্বের 1 নম্বর জনসংখ্যার দেশ হয়ে গেলে ভারতকে রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্য পদ দিতে বাধ্য রাষ্ট্রসংঘ। তাই সেদিকেও কিন্তু নজর দিয়ে রেখেছে সারা বিশ্ব। ভারতবর্ষ থেকে চীনের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক কমে গিয়েছে। আসলে জনসংখ্যার বিরাট বৃদ্ধিটা তো কোনো কাজের কথা নয় যদি না সেখানে মানুষের তুলনামূলক অর্থনীতি এবং শিক্ষার উন্নয়ন হয়। কিন্তু ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধি তার কিছু কিছু ক্ষেত্রে ভারতের জন্য সহায়ক হয়েছে এটা বলা যায়। কিন্তু একটা সময় পর জনসংখ্যা নিয়ন্ত্রণের দিকে অবশ্যই নজর দেওয়া উচিত, না হলে দেশের চরম অবস্থা, দারিদ্র্য এবং ভয়াবহ সামাজিক অবস্থার অবনতিতে গিয়ে আমরা দাঁড়াবো। সবকিছু ছাপিয়ে রয়েছে আমাদের দেশের জাতিগত বিভেদ। বর্তমানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই জাতিগত বিভেদকে কাজে লাগিয়ে রাজনীতি হচ্ছে। এখন নতুন করে এই জাতিগত জনগণনা কি ভারতের জন্য সহায়ক হবে? এটাই এখন সকলের দৃষ্টি কেড়েছে। তবে এটাও জানানো উচিত যে রাহুল গান্ধী এবং চন্দ্রবাবু নাইডু পার্লামেন্টে প্রথম জাতিভিত্তিক জনগণনার কথা বলেছিলেন। তারা বলছে এটা তো তাদের জয়, কারণ এখন বিজেপি তাদের কথা অনুযায়ী জাতিভিত্তিক জনগণনার পথেই হাঁটছে। তাহলে বিরোধী দলগুলো যেখানে কৃতিত্বের ভাগিদার হতে চাইছে সেখানে আবার অসুবিধা কোথায়? তাই ভাবছেন আসলে অসুবিধার মূল জায়গাটা হলো জাতিভিত্তিক জনগণনা কেবলমাত্র হিন্দুদের মধ্যে জাতি নির্ণয়ের জন্যই করা হবে না। এই প্রথমবার মুসলমান ধর্মের মধ্যেও যে জাতিগত বিভেদ রয়েছে এবং তাদের মধ্যেও যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে আলাদাভাবে চিহ্নিত করা হবে। আর এই জায়গাটা নিয়ে শুরু হয়েছে বিরোধিতা। জাতিগত বিভাগ বা জাতিগত বিভেদ কোনো সময় ভালো বিষয় নয়। এটা হিন্দুদের মধ্যে থাকলেও খারাপ, সেটা মুসলমানদের মধ্যে থাকলেও খারাপ। কিন্তু শুধুমাত্র হিন্দুদের মধ্যে যে জাতিগত বিভেদ রয়েছে সেটাকে তুলে এনে তাদের আলাদা করে সংরক্ষণ যখন দেওয়া হচ্ছে, মুসলমান ধর্মের মধ্যে যারা পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ তাদের কেন সুযোগ সুবিধা দেওয়া হবে? এখন আবার তাদের জন্য আলাদা নীতি নেওয়া হবে। এই জায়গা দিয়ে মূল বিরোধ। আসলে ভোট ব্যাংকের রাজনীতি আমাদের এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে সহজ অঙ্কগুলো খুব জটিল মনে হয়। কিন্তু সহজ সরল দৃষ্টিভঙ্গি আপনার থাকে তাহলে দেখতে পাবেন কোনো সমস্যাই নয় এটা।
কারণ একটা দেশে, বিশেষ করে ভারতের মতন দেশে সবার সমান অধিকার থাকাটাই তো স্বাভাবিক। কিন্তু যখনই সেখানে চলে এলো ভোট ব্যাংকের রাজনীতি এবং ভোট পাওয়া না পাওয়ার অঙ্ক, তখনই সব হিসেব গুলিয়ে এদিক ওদিক হয়ে যায়। জনগণনার তথ্যে যে শুধু জনসংখ্যা থাকে তা নয়, দেশের প্রতিটা বাড়িতে গিয়ে সংগ্রহ করা তথ্য থেকে তাদের আয়, শিক্ষা, সাক্ষরতা, সম্পত্তি, স্বাস্থ্য সবকিছুর তথ্য থাকে। যে হারে দেশের জনসংখ্যা বাড়ছে, সেখানে নাগরিকের জীবনযাত্রার মান যদি উন্নত করতে হয়, তাতে সেই সংখ্যাটা জানা ভীষণভাবে প্রয়োজন। কারণ সেটা ছাড়া কোনো সঠিক পরিকল্পনা করা সম্ভব হবে না। আর সেই তথ্যের উপর ভিত্তি করে কোথাও কত স্কুল বা হাসপাতাল দরকার, বাজেটে কোন খাতে কত অর্থের সংস্থান রাখা দরকার, সেসব যেমন নির্ধারিত হয়, তেমনি জনগণনার তথ্যের উপর ভিত্তি করে নির্ধারিত হয় সংসদীয় আসনের সীমানাও। জনগণনা হওয়াটা খুব জরুরি। দেখুন, রাজনীতির খেলাটা চলতে থাকবে, কিন্তু এরই মাঝে বাস্তবপূর্ণ কথা বলতে। তাই আমাদের মনে হয় সকলেরই এই জনগণনা বা সেন্সাসকে সাদর আমন্ত্রণ জানানো উচিত এবং দেশের সরকারের সঙ্গে সহযোগিতা করা উচিত। কারণ ভোট ব্যাংকের রাজনীতি গদি বা সত্তা দিতে পারে, কিন্তু আপনার জীবনযাত্রার মান উন্নত করতে পারে না। এই ভিডিওটা এখানে ছিল। আপনাদের মতামত জানা ভীষণভাবে দরকার। তাই আপনারা কি মনে করেন, জনগণনা কি সত্যি দরকার? আপনারা তাতে শামিল হতে চান কিনা কমেন্টে বিস্তারিতভাবে জানাতে ভুলবেন না। হ্যাঁ, আইএমবোস চ্যানেলটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এই মুহূর্তে। কোনো পয়সা লাগবে না, কিন্তু আমার অনেক সুবিধা হবে। আর যদি মনে করেন যে আপনি এই ভিডিওগুলো আপনার হোয়াটসঅ্যাপে পেতে চান, তাহলে কিছু করতে হবে না। ডেসক্রিপশন বক্সে যান, একটা লিংক রয়েছে, সেখানে গিয়ে জয়েন করে নিন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। এখানে শেষ করছি। জয় হিন্দ। सुनिए, आपने दवाई ट्रूमैक्स से मंगवाई है क्या? लेकिन नाम तो अलग है। ब्रांडेड दवाई की ब्रांडेड सब्स्टिट्यूट मंगवाई है। दोनों दवाई की कंपोजिशन 100% सेम है, असर सेम है,